2024-এর সফল গণ অভ্যুত্থানের পর মানুষের মাথায় জেঁকে বসেছে সংস্কার। যে কোনো খাতেই জনসাধারণ সংস্কার চাই, সেই সংস্কার কম বেশি হচ্ছেও বিভিন্ন খাতে, কিন্তু স্থিতাবস্থা রয়ে গেছে স্বাস্থ্য খাতে। দেখে মনে হচ্ছে কোনো ধরনের নড়াচড়া নেই। সেই সমস্যার সমাধান কিভাবে হবে সে নিয়ে আজকের আলোচনা। স্বাস্থ্যনীতির আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য খাতে সংস্কার। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, প্রেসিডেন্ট ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। এবং আমাদের সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং একই সঙ্গে স্যার স্কয়ার ক্যান্সার সেন্টারের প্রধান। আপনাদের তিনজনকেই আমাদের অনুষ্ঠানে আসবার জন্য স্বাগত জানাচ্ছি। অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, আপনার কাছে জানবো যে এই যে সংস্কার নিয়ে আমাদের মাথা ব্যথা 2টি মাস অতিক্রম করে ফেলেছি আমরা, কিন্তু তেমন কোনো পরিবর্তন, তেমন কোনো আশাবাদ রাখার মতো কোনো বিষয় কি আসলে এখন পর্যন্ত দেখতে পেয়েছেন স্বাস্থ্য খাতে? আমাদের এখানে অধ্যাপক হারুন আল রশিদ আছেন, যিনি ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি। অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম আছেন, যিনি ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি। এনারা আসলে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে বর্তমান পরিবর্তিত সময়ে বড় স্টেক হোল্ডার। জি, তো এই সময় আলোচনাটার বিষয়টা ওনারা আসলে বেশি কথা বলবেন। তো যেই জিনিসটা হলো যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে বর্তমান পরিস্থিতি, বিগত আপনি যদি 16, 17, 18 বছর দেখেন, তাহলে দেখবেন যে স্বাস্থ্য খাতও কিন্তু ভেঙে চুরমার হয়েছে। অন্যান্য খাত যেমন ধ্বংস হয়েছে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতিতে, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য খাতে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান তা না কিন্তু, বা স্বাস্থ্য মন্ত্রণালয় তা না, স্বাস্থ্য অধিদপ্তর তা না কিন্তু আপনি দেখবেন যে সরকার এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন যেভাবে পুনর্গঠিত হয়নি, স্বাস্থ্য মন্ত্রণালয় এই সমস্ত অনিয়মের জন্য একটি কমিটিও গঠিত হয় নাই, একটি আলোচনাও হয় নাই। এটা আসলে বিস্ময়কর একটা ঘটনা। ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সে অভ্যুত্থানের প্রেক্ষিতে যে নতুন করে ভাবনা দরকার, নতুন করে চিন্তা দরকার, সে চিন্তার কোনো প্রতিফলন নাই। তাহলে এটা নিয়ে অনেকগুলো আলোচনার মধ্যে হয়েছে, কিন্তু এই বিষয়গুলো এখন দেখার সময় হয়েছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, আপনার কাছে জানতে চাইবো যে ড্যাবের পক্ষ থেকে যে সংস্কার আপনারা ভাবছেন মোটা দাগে, সেগুলো আসলে কি? স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং দলীয়করণের কারণে এই খাতে সেবা প্রাপ্তি মানুষের একেবারেই অসম্ভব অবস্থায় চলে গিয়েছিল, এবং যার কারণে এই 5 তারিখের পরে এই খাতকে ঘিরে বাংলাদেশের মানুষের, বিশেষ করে আমরা যারা চিকিৎসক, আমাদের আকাঙ্ক্ষা ছিল অনেক বড়, যে আমরা আগামী দিনগুলিতে এই স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কার দেখব। দুর্নীতির অবসান হবে, যারা দুর্নীতি করেছে তাদের বিচার হবে, এবং যারা দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির সহায়তা করেছিল, আন্দোলনের বিরোধিতা করেছিল, তাদের বিচারের আওতায় আনা হবে, তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, এবং সর্বোপরি অন্যান্য জায়গার মতো একটা স্বাস্থ্য কমিশন গঠন হবে। স্বাস্থ্য নীতি এবং সুরক্ষা আইন, যেটা বর্তমানে হঠাৎ করে আমরা দেখছি, এই ধরনের আইনগুলি হঠাৎ করে না করে এগুলি যারা স্টেক হোল্ডার্স, তাদের সাথে আলোচনায় বসবে সরকার। তো কোনো ক্ষেত্রেই আমরা এই বর্তমান যে সরকার, যিনি যে উপদেষ্টা যিনি আছেন, তার কাছ থেকে আমরা প্রত্যাশিত কোনো সাড়া পাচ্ছি না। কিন্তু স্যার আপনারা তো বসেছেন কয়েক দফা, সেই বসাতে আপনাদের চাওয়া কি ছিল, সেই অনুযায়ী কিছু পেয়েছেন কিনা? জি, আমাদের যে চাওয়া ছিল, আমরা কিন্তু বারবার একই কথা বলেছি উপদেষ্টার সাথে, যে আমরা চাই, ব্যক্তিগত কোনো চাওয়ার জন্য আমরা ওনার কাছে যাইনি। আমরা চেয়েছিলাম যে বিগত দিনগুলিতে, বিশেষ করে এই যে ছাত্র জনতার যে আন্দোলন হলো, এই আন্দোলনে যে সমস্ত ব্যক্তিবর্গ এই আন্দোলনের বিরোধিতা করেছিল, তাদেরকে স্থানে রেখে আপনি কোনো সংস্কার করতে পারবেন না। আপনি অতি দ্রুত সেই সমস্ত ব্যক্তিবর্গকে এই পলিসি মেকিং জায়গাগুলি থেকে সরিয়ে দেন, এবং সেইখানে যারা এই আন্দোলনের পক্ষের লোক ছিল, কোনো দলীয় লোক না, যারা পক্ষে ছিল এবং যারা মেধাবী, সেই সমস্ত চিকিৎসক দ্বারা এই জায়গাগুলি পূর্ণ করেন, তাহলে স্বাস্থ্য খাতে একটা গতি আসবে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার কাছে জানবো যে এনডিএফ এর পক্ষ থেকে আসলে কি ধরনের দাবি বা আপনাদের চাওয়াগুলো আসলে কি রকম? আমাদের চাওয়া পাওয়া আমি আগে বলেছি, এখনও বলতেছি
যে আমাদের নতুন দাবি কিছু না, আমরা যেগুলো উপেক্ষিত হয়েছি ইতিমধ্যে, যে আমাদের গত 15 বছরে আমাদের যে সমস্ত ডাক্তারদেরকে বেছে বেছে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, তাদেরকে ওএসডি করা হয়েছে এবং অযোগ্য অদক্ষ লোকগুলোকে সামনে এনে পদগুলোতে ভরানো হয়েছে। আমরা চাচ্ছি যে আবার সেই যোগ্যতা সম্পন্ন নীতিনৈতিকবান সেই যে সমস্ত ডাক্তার ওএসডি হয়েছিল বা তাদেরকে ভিন্ন সরাই রাখছে, তাদেরকে আবার নতুন করে সে সমস্ত পদে নিয়ে আসা হোক। এবং অতি দ্রুত এই কাজটা না করলে আমাদের স্বাস্থ্য বিভাগে কোনো উন্নতি হবে না। কারণ আগের সরকারের যে সমস্ত ডাক্তারদেরকে চিকিৎসকদের পদায়ন করেছে তাদের রেখে নতুন করে কোনো সংস্কার সম্ভব না। কিন্তু স্যার এই যে দক্ষ বা অদক্ষ বা অযোগ্য আসলে যেভাবে আপনি বলছেন একটি শব্দে, মানে এটির প্যারামিটারটা আপনাদের কাছে আছে যে কেন আসলে বলছেন যে অদক্ষ অযোগ্য? ভিন্ন মতাবলম্বী তাদের দৃষ্টিতে যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করে সেটা তো হলো আপনাদের সাথে বৈষম্য হয়েছে, কিন্তু যাদেরকে প্রদান করা হয়েছে তাদের অদক্ষতার অযোগ্যতার প্রমাণ আসলে কি, মানে কোন প্যারামিটারে বলবেন যে তারা অদক্ষ? জি 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 অবশ্যই। এটা প্যারামিটারটা হলো এটা ইম্পর্টেন্ট। আপনার বিগত 14-15 বছরে যাদেরকে পদায়ন করা হয়েছে অথবা যাদেরকে উচ্চ পদে বসানো হয়েছে, জি, বিবেচনাটা ছিল একমাত্র রাজনৈতিক, দলীয়, একমাত্র রাজনৈতিক। মেধার সেখানে কোনো আপনার স্থান ছিল না। তো কাজেই মেধার ভিত্তিক যদি কোনো প্রফেশনাল বডিতে আপনার প্রমোশন অথবা আপনার পদায়ন না হয় তাহলে অযোগ্য লোক যাবে, এইটাই স্বাভাবিক। যারা রাজনৈতিক লেজুর ভিত্তি করেছে তাদেরকেই ভালো ভালো পদে বসানো হয়েছে এবং নিয়ম ভেঙে অনিয়ম করে। তো কাজেই আমাদের দাবিটা গয়রহ একেবারে সবার জন্যই প্রযোজ্য। বিগত আমলে আপনি দেখবেন যে প্রিন্সিপাল যে হয়েছে অথবা যে ডাইরেক্টর হয়েছে অথবা আপনার যে কোনো পদে যদি আপনি একটু ভিতরে যান দেখবেন যে সে 3-4 মেধাবীকে টপকে তাকে ওই জায়গায় বসানো হয়েছে। তো কাজে সে অযোগ্য। ধন্যবাদ স্যার। যেমন আমি তার একটা উদাহরণ, আমি দিনাজপুর মেডিকেল কলেজে প্রিন্সিপাল ছিলাম, প্রফেসর আমি ছিলাম, কিন্তু আমাকে যখন এই গভর্নমেন্ট আসলো 2009-এর দিকে, আমাকে অপসারণকে দিয়ে আমার অধীনস্থ যে সহযোগী অধ্যাপক ছিল তাকে প্রিন্সিপাল পদ তাকে দিয়েছে। তখন আমি বাধ্য হইয়া নিজে নিজে সরাই নিলাম, আমি ইস্তফা দিয়ে আমি গভর্নমেন্ট চাকরি ছেড়ে দিয়েছি। স্যার আপনার কাছে আসবো। আমি স্যারের কাছে জানতে চাই যে আমরা তো জানছি বা আপনারাও জানছেন যে এই ধরনের অনিয়ম হয়েছে বা নানা ধরনের অসঙ্গতি রয়েছে, কিন্তু কেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা এগুলো আমলে আসলে কেন নিচ্ছেন না? আপনাদের কি আসলে মনে হয়? স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি আপনি লক্ষ্য করেন যে আসলে স্বাস্থ্য উপদেষ্টা সম্পূর্ণ একজন নতুন মানুষ, একজন নতুন মানুষকে স্বাস্থ্য বিষয়ে ওনার ইতিপূর্বে কাজ করার কোনো অভিজ্ঞতা আছে বলেও আমি শুনিনি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আপনি লক্ষ্য করেন যে 2জন সচিব ছাড়া একজন কর্মকর্তারও বদলি হয়নি। এই সকল কর্মকর্তা বিগত সময়ে যাদেরকে চিনতেন বা যাদেরকে সাথে তাদের পরিচয় ছিল, দীর্ঘ সখ্যতা ছিল, তারাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন। এখন উপদেষ্টা যখন কারো কাছে কোনো একটি নাম চান তারা ওই পুরনো নামগুলো নিয়ে আসেন বারবার, এবং তাদের সাথে তাদের যেহেতু যোগাযোগ, নিয়মিত কাজ করার সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘদিন থেকে, সেটা কিন্তু তারা মেনটেন করে চলেছে এখনও। একটি আমরা এরকম উদাহরণ প্রতিদিনই বিভিন্ন অর্ডারের মধ্যে দেখতে পাচ্ছি। অসঙ্গতিপূর্ণ প্রচুর অর্ডার আজকে হচ্ছে, গতদিন হয়েছে, রেগুলার কিন্তু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের দিকে তাকিয়ে দেখেন, স্বাস্থ্য অধিদপ্তর একই গল্প। ওখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত কর্মকর্তারা ওখানে ছিলেন বা বাংলাদেশে বিভিন্ন বিভাগে যারা স্বাস্থ্য কর্মকর্তা বা বিভিন্ন মেডিকেল কলেজে যারা দায়িত্বে অবস্থায় ছিলেন বা আছেন তাদের মধ্যে কোনো পরিবর্তন কিন্তু মানে যেটা আমরা বলি কার্যকরী পরিবর্তন, সেরকম কোনো পরিবর্তন ঘটেনি। এখন আরেকটি বড় বিস্ময়কর ঘটনা ঘটেছে। আপনি যে বিগত সময়গুলোতে এই যে নজরুল ভাই একটু বললেন, হারুন ভাই একটু আগে বললেন, কি বললেন যে বিগত সময় বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত করা, দীর্ঘদিন কাউকে প্রমোশন দেওয়া হয়নি, এমনভাবে প্রমোশন দেওয়া হয় না যাতে করে আপনি দ্বিতীয় একটা লোক খুঁজে পাবেন না। এই সরকারের দায়িত্ব ছিল যারা বিগত সময় প্রমোশন পায় নাই তাদেরকে দ্রুত প্রমোশন দেওয়া, কারণ এটা অ্যাডমিন ক্যাডারে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, দুটো পুলিশে হয়েছে, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। আপনি লোক কোথায় পাবেন? আপনাকে তো যেহেতু এটা অন্যায় হয়েছে, আমরা সবাই জানি যে অন্যায়টা হয়েছে, অনেকে চাকরিচ্যুত করা হয়েছে, তো যাদের যদি বয়স থাকে তাদেরকেও তো ফিরে আনতে হবে। তো যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা এই যে স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, যে ডক্টর সেশনের সাথে কথা হয়েছে বা এনডিএফ এর সাথে কথা হয়েছে, এটা আসলে যতক্ষণ পর্যন্ত উনি আমলে না নেন,
যতক্ষণ পর্যন্ত উনি এনাদেরকে পার্টনার হিসাবে না নেন, যে মন্ত্রণালয় চালনা, যে তার তো বুদ্ধি দরকার হবে, তার তো পরামর্শ দরকার হবে, যে পরামর্শটা উনি কোথা থেকে নেবেন? এই মানুষগুলো থেকেই তো নেবেন। তো যতক্ষণ পর্যন্ত উনি এগুলো শুনবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটাতে পারবেন না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, আপনার কাছে জানবো যে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে, একটা প্যানেল, যেটি কিছুদিন পর আমরা দেখলাম যে প্রধান যিনি ছিলেন তিনি আসলে পদত্যাগ করেছেন। এই যে এটিও একটি অচল অবস্থা বলা যায়, তারপরে আসলে আমরা তাদের কার্যক্রম তেমন একটা আসলে দেখছি না বা জানছি না আসলে কি হচ্ছে। আবার একটি দাবি আমরা শুনছি যে অন্যান্য যে সংস্কার কমিশন হয়েছে, স্বাস্থ্য কমিশন হলেও হয়তো গতি পেত, আসলে এই কমিশনটি করার প্রয়োজনীয়তা আছে কিনা, আর সেই বিশেষজ্ঞ কমিটি বা আসলে কি করছে? আমরা আপনাদের মতোই জানি যে স্বাস্থ্যখাত সংস্কার কল্পে একটি বিশেষজ্ঞ কমিটি প্রফেসর এম.এ. ফায়েজ তার নেতৃত্বে গঠিত হয়েছিল। তো যদিও এই কমিটির ব্যাপারে আমাদের কিছু আপত্তি ছিল, যে কমিটিতে যে সমস্ত লোকজনকে ওইখানে সম্পৃক্ত করা হয়েছে তারা সবাই স্বাস্থ্যর ব্যাপারে খুব একটা বড় স্টেক হোল্ডার্স না। অনেক স্টেক হোল্ডার্সদের বাদ দিয়ে অনেককে ব্যক্তিগত পরিচয়ের সুবাদে সেই কমিটিতে স্থান দেওয়া হয়েছিল। তো আমরা বলেছিলাম যে এই কমিটিতে আরও অন্তর্ভুক্তি দরকার, এবং দরকার হলে এই কমিটি বাতিল করে নতুন কমিটি করা দরকার। এর মধ্যে আমরা দেখলাম যে যিনি এই সংস্কার কমিটির যিনি প্রধান, তিনি পদত্যাগ করেছেন। তাদের এ যাবৎকালে আমরা যদ্দূর জানি একটি মাত্র মিটিং হয়েছিল, এবং সেই মিটিংয়ে তারা আরও কিছু তাদের কার্যপরিধি এবং তাদের মেম্বার সদস্য বাড়ানোর ব্যাপারে একটা প্রস্তাবনা ছিল। পরবর্তীতে আর কোনো মিটিং হয়নি। এটা কমিশন অন্যান্য খাতে যেটা হয়েছে, আমি মনে করি স্বাস্থ্য খাতে এটা অবশ্যই হওয়া উচিত, এবং এই কমিশনের আওতায় বিগত দিনের যত দুর্নীতি, যত পদায়নের যে আপনার যে অসামঞ্জস্যতা, এবং নতুন করে যে আপনার যারা বঞ্চিত হয়েছে তাদেরকে পদায়ন করার যে সুপারিশ, এই কমিশন কিন্তু করতে পারে অত্যন্ত তড়িৎ গতিতে। তাহলে কিন্তু এক ধরনের জবাবদিহিতা তৈরি হবে, এবং স্বাস্থ্য খাতে যে স্থবিরতা, সেটা থেকে আমরা মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, আমরা দেখেছি যে একসময় আমরা শুনতাম যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় চাই, একটা সময় আমরা এরকম দাবি শুনেছি বা হয়েছেও, কিন্তু আমরা দেখলাম যে এটিকে ছাপিয়ে জেলায় জেলায় শুধু নয়, অনেক গ্রামেও মেডিকেল কলেজ হয়েছে, এবং বেসরকারি মেডিকেল কলেজ। আমার গ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, সেটি অকার্যকর যদিও। এবং এই যে মেডিকেল কলেজ খুলে দেয়া হলো, যেখানে 45% পর্যন্ত শিক্ষকের অনুপস্থিতি এবং পদায়ন হয়নি, এবং আওয়ামী লীগ সরকারের সময়ে তাদেরই অনেকেই আসলে বলেছেন যে এটি আসলে বাংলাদেশের মেডিকেল শিক্ষাকে আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু যা হওয়ার সেটি তো হয়ে গেছে। এই জায়গাতে আসলে কি করার আছে, বা এখান থেকে যারা আসলে ডাক্তার হয়ে বের হবে তারা আসলে আমাদেরকে কেমন সেবা দেবে? জি, ধন্যবাদ। আসলে আমাদের, আপনি বলেছেন যে গত সরকারের আমলে নতুন মেডিকেল কলেজে একটা ব্যবসায় রূপান্তর হয়ে গেছিল। যারা এটাকে পারমিশন দিয়েছিল তারাও স্বার্থান্বেষী মহল দিয়েছে, যার কারণে কোনো বাদ বিবেচনা না করেই তারা অনেক মেডিকেল কলেজ করেছে, যেখানে কোনো অবকাঠামো নাই, শিক্ষার পরিবেশ নাই, শিক্ষার উপকরণ নাই, শিক্ষক নাই। সুতরাং আপনি যথার্থই বলেছেন যে এগুলোর মেডিকেল কলেজের মাধ্যমে যে গ্র্যাজুয়েট আসবে সেটা আপ টু স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েট হবে না, মেডিকেল গ্র্যাজুয়েট হবে না। আমার দৃষ্টিতে এখন এগুলো আরও এখন পুনরায় তদন্ত হয়ে যেগুলো আপ টু মার্ক আছে মেডিকেল কলেজ, সেগুলোকে রেখে বাকি মেডিকেল বাতিল করে দেওয়া দরকার। তা না হলে এই যে সমস্ত গ্র্যাজুয়েট এগুলো মেডিকেল কলেজ থেকে বের হচ্ছে, এগুলো দিয়ে আরও আমাদের শিক্ষা পরিবেশ নষ্ট হবে, এবং ভালো মেডিকেল গ্র্যাজুয়েট আমরা পাবো না। সেটা কি আপনাদের এই দাবি বা সুপারিশের মধ্যে কি মেডিকেল কলেজের ইস্যু কি আসলে আছে? না, আমরা বলছি যে আধুনিক দক্ষ যোগ্য সম্পন্ন যেগুলো আমাদের মেডিকেল কলেজ হবে সেগুলোই শুধু থাকবে। মেডিকেল কলেজ যে সকল জেলায় আসলে হয়েছে, সে সকল জেলায় শিক্ষক না থাকার কারণে বা চিকিৎসক না থাকার কারণে আমরা দেখেছি যে উপজেলা থেকে ডাক্তার নিয়ে এসে বা আরও নিচ থেকে স্টাফ নিয়ে এসে মেডিকেল কলেজ চালানো হয়েছে। এতে
প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে ঝামেলার মধ্যে পড়েছে। আসলে মানুষ তো প্রাথমিকভাবে সেবা পাওয়ার যে একটা প্রবণতা ছিল সেই জায়গাটি নষ্ট হয়েছে। আরেকটি বিষয় হলো যে এই যে MBBS শিক্ষার্থীদের যে অ্যাক্রিডিটেশনের ইস্যু, বিগত সরকারের শেষ দিকে কিন্তু এটার জন্যে কাউন্সিল তৈরি করা বা এটা নিয়ে খুব তোড়জোড় একটা ব্যবস্থা হয়েছিল। এর মধ্যে জুন মাসে এসে এই যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে কিন্তু সময়টি পার হয়ে গেছে। তার মানে বাংলাদেশের MBBS পাশ করা কোনো শিক্ষার্থী কিন্তু বিদেশে পড়তে যাওয়া বা চাকরি পাওয়া সব কিছু থেকে কিন্তু বঞ্চিত হওয়ার পর্যায়ে চলে এসেছে। এই জায়গায় কি করণীয়? না, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে ওয়ার্ল্ড মেডিকেল ফেডারেশনের আমরা কথা শুনেছি, কিছুদিন আগে তাদের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেও গেলেন। এটা ইন্ডিয়াতে বা পাকিস্তানে যদি আমরা দেখি বা অন্যান্য দেশে দেখি, আলাদা কিন্তু অ্যাক্রিডিটেশন কাউন্সিল করা হয়নি, কিন্তু করেনি ওরা। এটা কিন্তু বাংলাদেশ মেডিকেল ইন্ডিয়ান কাউন্সিলই করতে পারতো। এই অ্যাক্রিডিটেশন, ডাক্তারদের অ্যাক্রিডিটেশনের ইস্যুটা, MBBS এর বিষয় তারাই হ্যান্ডেল করতে পারতো। এবং কি রহস্যজনক কারণে তারা এটা করে নাই এটা আমি জানি না। কারণে পাকিস্তান কিন্তু করে ফেলেছে, ইন্ডিয়া করে ফেলেছে, আমরা কেন করলাম না? তার মানে এখানে দায়বদ্ধতার, জবাবদিহিতার একটা আসলে হয় কি, দলীয় লোক যখন আপনি নিয়োগ দিবেন, যাদের রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি যখন দায়বদ্ধতা থাকে না, বা সাধারণ মানুষের প্রতি তাদের আসলে কোনো দায়বদ্ধতা থাকে না। আপনাকে মানিকগঞ্জও মেডিকেল কলেজ করতে হবে, আপনাকে সাতক্ষীরাও মেডিকেল কলেজ করতে হবে, আপনাকে কিশোরগঞ্জও মেডিকেল কলেজ করতে হবে, যার যেখানে বাড়িঘর সেখানেই করতে হবে। আপনি এত শিক্ষক বাংলাদেশে কোথায় পাবেন? বাংলাদেশে বেসিক সাবজেক্টের টিচারের সংকট অনেক দিন আগে থেকে, এবং এই শিক্ষকগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে আজকে যদি বিবেচনায় নেন, কোনো সাবজেক্টে এতগুলো শিক্ষক বাস্তবে পাওয়া একেবারে অসম্ভব। কিন্তু এটা ওনারা যে দাবিটা করেছেন, আমি একদম শতভাগ একমত যে জরুরি ভিত্তিতে এটার উপরে একটা আলাদা টাস্ক ফোর্স করে এবং দেখে শুনে এগুলাকে একটা সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি জরুরিভাবে দরকার, এখনই দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কাছে একটু জানতে চাইবো যে আমাদের সরকারি হাসপাতাল যেগুলো আছে বা বেসরকারি হাসপাতাল, সরকারি প্রসঙ্গে আসি, দিন আসলে যত যাচ্ছে এই যে লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের সেবা, আমরা ঢাকা মেডিকেলে যদি আমরা খোঁজ নিই দেখব যে ভোর থেকে মানুষ লাইনে দাঁড়ায়। পুরো একটি সেবা একদিনে নিয়ে যাওয়ার মানুষের সংখ্যা আসলে কমই দেখা যায়। তাকে পরবর্তী দিন আসতে হচ্ছে, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আসলে হচ্ছে না, অনেকগুলো পদে পদে তাকে অপেক্ষা করতে হচ্ছে। আবারও দেখা যায় যে চিকিৎসকরা লিখে দিচ্ছেন তাদের প্যাডে যে অমুক বেসরকারি হাসপাতাল গিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিয়ে আসেন। এমন আমরা হাতে নাতে ধরেছিও, এমন ঘটনা আসলে ঘটেছে। মানে এই সরকারি হাসপাতাল মানুষের আস্থার জায়গায় আসলে কখন আসবে, এটির জন্য আসলে কি করণীয়? আসলে আমাদের যে অবকাঠামো এবং যে চিকিৎসা কেন্দ্র, আমাদের যেভাবে আমাদের মানুষের চিকিৎসা নিতে আসে তার যে সংখ্যা, সেই তুলনায় আমাদের চিকিৎসা দেওয়ার জনবলটা কম, এটা একটা কারণ। আর আপনি যে কথাটা বলেছেন যে বাইরে যায়, আমি এটা তো নিজেই ভুক্তভোগী। যে দেখবেন যে হাসপাতালের MI CT স্ক্যান নষ্ট করে দেয় এবং কিছু দালাল এগুলো বাইরে নিয়ে যায় করে। ঠিক তেমনিভাবে অন্যান্য যেগুলো টেস্ট আছে সেগুলো কিছু ওখানে যদি সম্ভবও হইতো, কিন্তু টেকনিক্যাল কারণে সেগুলো হয় না বা তা নষ্ট করে রাখে। এবং এই দালাল চক্র এগুলো বাইরে যায়, তাদের নিজস্ব তাদের যেগুলো কমিশন খাওয়ার জন্য বা ব্যবস্থা আছে সেগুলো থেকে তারা করায় নিয়ে আসে। এর কারণে আমাদের যতটুকু সরকারি ব্যবস্থাপনা আছে সেখান থেকেও জনগণ বঞ্চিত হচ্ছে। আর এই প্রসঙ্গে আমার বলা যায় যে আসলে স্বাস্থ্য খাতে যে বাজেট দরকার, সেই বাজেট কিন্তু আমরা পাচ্ছি না। এই জন্য স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা দরকার। এবং এই সাধারণ যে বাজেট পাচ্ছেন সেই বাজেটে যদি 1 কোটি টাকার একটি যন্ত্রকে 25 কোটি টাকায় কিনতে হয়, একজন পরিচালক বলেছেন, যিনি চাকরি ছেড়ে দিয়েছেন 1 মাসের মধ্যে, তিনি বলেছেন যে আমি 5 কোটি টাকা পর্যন্ত রাজি হয়েছিলাম, কিন্তু 25 কোটি টাকার নিচে আসলে মন্ত্রণালয় না নামার কারণে তিনি চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। একজন হয়তো ছেড়েছেন, বাকিরা তো আসলে ছাড়েননি। তার মানে বাকিদেরকে এর মধ্য দিয়ে আসলে যেতে হয়েছে। যদি আপনি আরো বাড়ান, দুর্নীতি যদি হয়, তাহলে স্যার এই সমস্যার সমাধান হবে। দুর্নীতি থাকলে তো আর কিছু করা যাবে না। এই জন্য দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি মুক্ত ছাড়া, এই দুর্নীতি মুক্ত বা দুর্নীতিযুক্ত যে সমস্ত অফিসার আছেন টপ টু বটম, তাদের যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে শুধু বাজেট বাইরে কাজ হবে। আপনি ঠিকই বলেছেন। এই জন্য আমাদের যারা দুর্নীতি করে না, সৎ যোগ্য লোককে এই সমস্ত জায়গায় বসাতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, আপনার কাছে জানবো যে বিএমডিসি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখান থেকে আসলে চিকিৎসকরা আসলে কিভাবে তাদের কাজ করবেন, তাদের নিবন্ধন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে সিদ্ধান্ত হয়। এটিরও আসলে সংস্কার প্রয়োজন আছে কিনা বা সংস্কারটা কীরকম হতে পারে? আমরা একটি কমিটি দেখেছি বিভাগীয় পর্যায়ে, দুজন করে আমরা নাম আসলে দেখেছি আগের কাউন্সিলরদেরকে বাদ দিয়ে, মানে সেটিও বা কতটা সন্তোষজনক হয়েছে? বেসিক্যালি বাংলাদেশের না দুনিয়ার সব জায়গাতেই মেডিকেল কাউন্সিল ইজ ওয়ান অফ দ্য ভেরি স্ট্রংগেস্ট বডি ফর কন্ট্রোলিং দি হেলথ সেক্টর। কারণ এই বিএমডিসির মাধ্যমে অথবা এই মেডিকেল কাউন্সিলের মাধ্যমে চিকিৎসক এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় যত আইন প্রণয়ন, যত অ্যানোমেলিস, এগুলিকে অ্যাড্রেস করা এবং সমস্ত কিছুকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এটা বিএমডিসির কাজ। মনে করেন একটা মেডিকেল কলেজ আপনার নতুন করে পারমিশন পাবে, বিএমডিসি যদি আপত্তি দেয়, দে ক্যানট ডু ইট এনিথিং। একজন ডাক্তার আপনার অপচিকিৎসা করেছে, বিএমডিসিতে ইজ সাপোজ টু অ্যাড্রেস দি ইস্যু। এইরকম যে কোনো কিছুতেই বিএমডিসি হ্যাজ গট লট অফ আপনার ফাংশনস। একজন একটা পোস্ট গ্রাজুয়েশন করলো, সেটা মানসম্মত কিনা এইটার সনদটা আপনার রিকগনিশনের দায়িত্ব বিএমডিসির। যে কোনো পরীক্ষার নিয়ন্ত্রণ ব্যবস্থা, এক্সামিনেশন, এটার নিয়ন্ত্রণ ব্যবস্থা বিএমডিসি। তার মানে মেডিকেল শিক্ষা ব্যবস্থার প্রাণ ভ্রমরা বিএমডিসি। কিন্তু বিএমডিসিকে আপনারা কোন জায়গায় দেখেছেন? বিএমডিসি কিন্তু বাংলাদেশে বিএমডিসিকে আসলে সেইভাবে আমরা পাইনি। কারণ বিএমডিসিতে যখনই যাদেরকে বসানো হয়েছে তারা সেইভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে নাই, এবং আইনগতভাবেও বিএমডিসিকে সেইভাবে সম্পন্ন করা হয় নাই যাতে তারা সর্বক্ষেত্রে তাদের এই কর্তৃত্বটা ফলাতে পারে। তা আমি মনে করি বিএমডিসির বর্তমান সরকার যে আপনার নামগুলি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে, আমি জানি না তারা কিভাবে এই নামগুলি তারা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কিন্তু আমরা যারা স্টেক হোল্ডার্স, আমাদের সাথে কিন্তু কোনো আলোচনা হয়নি। আমার মনে হয় যে এটা যদি ওনারা আমাদের সাথে, আমরা যারা স্বাস্থ্য জনবলের সাথে সম্পৃক্ত আছি, বিভিন্ন সংগঠনগুলি, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই নামগুলি সিলেকশন করতো, কিন্তু স্যার আমি তাহলে আরো ভালো নাম আসতো। আমি জানতে চাই স্যার যে আপনারা বারবার বলছেন আপনারা স্টেক হোল্ডার, জি, কিন্তু আপনাদেরকে স্টেক মনে না করলে কি করার আছে? মনে করছে না তো। আপনি যে যেই জায়গায় নামের প্রস্তাবের কথা বলছেন, কমিশনের কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে চাচ্ছেন, যাই চাচ্ছেন সেটি আসলে আমলে নেওয়া হচ্ছে না। তাহলে আমি যদি দাবি করি বারবার আমি স্টেক হোল্ডার, সেটি যদি সরকার মনে না করে তখন কি করে? এখন তো ধরেন এই সরকারটা যেটা 5 তারিখের পরে এসছে, এটা আমাদের ছাত্র জনতার আন্দোলনের ফসল, এবং আমরা যারা এই আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা সবাই মনে করি এই সরকার আমাদের সরকার। সরকারে বিভিন্ন ব্যক্তি যারা বসে আছেন, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তারা যদি আমাদেরকে আপন না মনে করেন, তাদের লোক না মনে করেন, একটা সময় কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আমরা এখনও মনে করি সরকারে যারা বসে আছেন, বিশেষ করে স্বাস্থ্য বিভাগে, তাদের চৈতন্যের উদয় হবে, তারা বুঝতে পারবে যে উই আর নট এনিমিজ, উই ওয়ান্ট টু হেল্প দেম। আমরা কিন্তু বারবার ওনাদেরকে বলেছি, আমাদের এই বড় ভাই ওনারা যখন গিয়েছেন একই কথা বলেছেন যে আমাদের কোনো দাবি নাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই, বিকজ আপনারা অনেক কিছু জানেন না যেটা আমরা জানি। আমরা যেহেতু দীর্ঘদিন আমরা এই সেক্টরে চিকিৎসক হিসাবে, চিকিৎসক নেতা হিসাবে আমরা কাজ করেছি, আমরা অনেক কিছু বুঝতে পারি। তো আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। যদি ওনারা নেন তাহলে ভালো, যদি না নেন হাতটা আমরা তুলে নিব, তখন আমরা যা করতে হয় সেটা আমরা করতে বাধ্য হব। তখন আপনাকে ধন্যবাদ। আমি স্যারের কাছে একটু সুরক্ষা আইন প্রসঙ্গে জানতে চাই যে কেন জানি মনে হয়েছে যে স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো ভাবছে যে সুরক্ষা আইন একটি পাশ হলেই মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এই সুরক্ষা আইনের ভেতরে যা আছে সেগুলো নিয়ে অনেক ধরনের সমালোচনা আসলে হচ্ছে, নানা ধরনের প্রোগ্রামও হচ্ছে, অনেক কিছুই আসলে নাই। আসলে কি আছে কি নেই, কেমন হওয়া উচিত আইনটি? নাম পরিবর্তন করে স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন হিসেবে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে বিগত সময়ে। তো বিগত সময়ে যখন এই প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে, যদি আপনি চূড়ান্ত কাগজ প্রস্তাবটা দেখে থাকেন, সেই সময়ের যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা ছিলেন, এবং
আশ্চর্যের বিষয় হলো 27 নম্বরে একটা নাম ছিল, যিনি ছিলেন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালকের পিআরও, উনিও স্বাক্ষর করেছেন। এটা দেখেই বোঝা যায় যে একটা আইনের লেভেলটা কোথায় গেছে। একটা এই ধরনের একটি আইন স্বাস্থ্য অধিদপ্তরের পিআরও কিভাবে স্বাক্ষর করলেন, একজন যিনি উপস্থিত ছিলেন, এবং কী করে করেন, এবং ওনার এইভাবেই কিন্তু জিনিসটা গেছে। এটা আমি শুনেছি যে সরকার এটা ক্যাবিনেটে পাঠিয়েছেন। কিন্তু এখানে প্রথম কথা হলো স্বাস্থ্যের যে সংজ্ঞা, আমরা তো স্বাস্থ্যের সংজ্ঞা কি সেটা উপস্থাপন করতে পারিনি। যে শুধুমাত্র মানে স্বাস্থ্য শুধুমাত্র রোগের চিকিৎসা না, স্বাস্থ্য হলো মানসিক, আপনার সামাজিক, আত্মিক, সবকটা মিলেই তো স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ডেফিনিশন দেখেন, এটা সোশ্যাল ওয়েলবিং আছে, স্পিরিচুয়াল ওয়েলবিং আছে। আর যদি দেখেন ইউনাইটেড নেশনসের 1948 রেজলিউশন দেখেন, সেখানেও কিন্তু বলা আছে যে এটা হলো অধিকার। যদি বাংলাদেশের সংবিধানের 15 এবং 18 অনুচ্ছেদও দেখেন, সেখানেও কিন্তু এটাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু এই আলোচনাগুলো কিন্তু নাই ওখানে। দ্বিতীয়ত নাই যে যারা বিভিন্ন জনকে ভাগ করেছে যে কে একজন স্টেক হোল্ডার, কে সেবা নিবেন, সেবা গ্রহীতাকে, এবং সেবা কে দিবেন। সেখানে যেমন আপনার এমন কিছু ক্লজ আছে যেটা আপনি ধরেন যে আপনি যদি ইন্টারন্যাশনাল ইন্ডেক্স দেখেন যে আসলে একটি রাষ্ট্রকে, স্বাস্থ্য কাঠামোকে কীভাবে বিবেচনা করা হয়, বিবেচনার মধ্যে একটি পয়েন্ট হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতগুলো পিলার ঠিক করে, 6টি পিলার আছে। 6টি পিলারের মধ্যে একটা হলো হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্সের মধ্যে সাথে আবার একটা পয়েন্ট যোগ হয় যে কতজন বিদেশি ওই দেশে এই স্বাস্থ্যসেবায় কাজ করছেন, এটা হলো নেগেটিভ পয়েন্ট। এটা হলো নেগেটিভ পয়েন্ট। আর আমাদের এখানে রেখেছে বিদেশি চিকিৎসকরা বা সেবা প্রদানকারীরা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে এসে কাজ করতে পারবেন। তার মানে পারবেন কি, এটা তো পারছে, করছে। সেটা হলো এতদিন যেটা ছিল স্বল্প সময়ের জন্য বিএমডিসির থেকে অনুমোদন নিয়ে অন্যদেরকে প্রশিক্ষণ দিবে, এইভাবে ছিল। এখন এসছে সরাসরি তারা এখানে চাকরি করতে পারবেন, সেবা দিতে পারবেন স্বল্প এবং দীর্ঘমেয়াদীভাবে। এই জিনিসটা আগে কখনো ছিল না, এটা ছিল। তার মানে কি সরকারের সদিচ্ছার মধ্যে একটা বড় ধরনের ঘাটতি দেখা, তারা নিজস্ব হিউম্যান রিসোর্সকে কাজে না লাগিয়ে বিদেশ থেকে হিউম্যান রিসোর্স এনে বাংলাদেশ। স্যার, আমি যদি এখানে আরেকটা যোগ দিই যে গত সময়ে একদম শেষের দিকে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বললেন যে আপনাদের জন্য আমরা মেডিকেল ভিসা চালু করেছি ভারতে, এবং এটা হেডলাইন আকারে আমরা দেখেছি আর কি গণমাধ্যমে। তো একইভাবে এগুলোর একটু কিছু সম্পৃক্ত কিন্তু বিষয়গুলো, যে আপনি ডাক্তারকেও আসতে দিচ্ছেন, যেটি বিগত সময়ের অনেক চিকিৎসকই কিন্তু এটির বিষয়ে আপত্তি জানিয়েছে। আবার একইভাবে আপনি মেডিকেল ভিসা সহজ করেছেন। তার মানে হচ্ছে যে আমি বলছি যে আমি উন্নত চিকিৎসা দিচ্ছি, আমি সব দিচ্ছি, আমার বিশ্বমানের সেবা। তাহলে আমার আসলে এই সহযোগীকরণটা কি আসলে আমাদের দুর্বলতা কিনা, বা আমরা আসলে এখানে আমি আপনাকে এই কথা, আপনি তো এটা জানেন যে এটা নিয়ে আগেও আমরা কথা বলেছি যে আমাদের প্রায় 10 লক্ষ লোক আমাদের মানে বিদেশে যাচ্ছে প্রতি বছর। আমাদের মানে কোটি কোটি টাকা চলে যাচ্ছে, মানে বিদেশি টাকা, বৈদেশিক মুদ্রা। কে যাচ্ছে, কারা যাচ্ছে, কোন রোগের জন্য, চিকিৎসার জন্য যাচ্ছে, সেই সেবাটাকে বাংলাদেশে যে তৈরি করতে হয়, এটা কোনো রেজিস্ট্রেশন তো বাংলাদেশে নাই। কোনো রুগী যে বাইরে যাচ্ছে, যে আমরা যে ডলারের ক্রাইসিসে ভুগছি, আমাদের যে এই একটা আগে ছিল, যেমন আমার বাবা যখন চিকিৎসা নিতে গেছেন, উনি প্যানক্রিয়াটিক ক্যান্সার ছিল, তা আমি যখন ওনাকে সিঙ্গাপুর নিয়ে যাই, তখন কিন্তু আমি ডিজি অফিসের একটা মেডিকেল বোর্ডের পারমিশন নিয়ে যাই, এবং এর মাধ্যমে আমি কিন্তু বৈদেশিক মুদ্রা ক্রয় করি। কিন্তু এইগুলো কিন্তু নিয়ম আছে, এখনও আছে, কিন্তু কেউ এটা অনুসরণ করছে না। কিন্তু আমি যদি স্বাস্থ্য সুরক্ষা আইনে আসি, এটির আসলে সংস্কার প্রয়োজন। আমি আরও কতগুলো দুই একটা পয়েন্ট একটু বলে রাখি। একটা হলো যে ওখানে একটা ধারা আছে, যে ধারার মধ্যে বলা আছে কি, বলা আছে যে একজন ডাক্তারের চেম্বারে একজন রুগী যদি কোনো একটা ইনফরমেশন, কনভারসেশন রেকর্ড করেন বা ভিডিও করেন, সেটা আদালতে সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। এটা মেডিকেল আইনের মধ্যে বলা আছে যে ডাক্তার এবং রুগীর কথাবার্তা হবে গোপনীয়। হ্যাঁ, মেডিকেল এথিক্স এটা অ্যালাউ করে না। কিন্তু এখানে আপনি এটাকে আদালতে সাক্ষ্য পর্যায়ে নিয়ে যান। তার মানে হলো যে টোটাল যে বিলটা যদি দেখেন, আপনি যদি সব কিছু ওষুধের মূল্য থেকে শুরু করে সব কিছু দেখেন, তাহলে দেখতে পারবেন যে টোটাল আইনটাই একটা কালা কানুনের মতো পরিণত হচ্ছে। এটা কোনোভাবেই এটা পাশ করার সুযোগ নাই। এটা যদি অনুমোদিত হয়, স্বাস্থ্য সেক্টরে বড় ধরনের একটা আনরেস্ট তৈরি হবে। যেখানে দেখা আছে যে কোনো রুগী যদি অসন্তুষ্ট হয়, সে মামলা করতে পারবে কোর্টে। কিন্তু আমরা বলতেছি যেটা, যে বিএমডিসি না হয়ে কোনো মামলা গ্রহণযোগ্য। আগে বিএমডিসি হতো, অনেকে বলে যে বিএমডিসি তো ঢাকায়, রুগীরা যাবে কেমন করে। তো আমাদের সেখানে প্রস্তাব আছে, দরকার বিএমডিসির অফিস প্রতিটা জেলায় একটা করে হবে, এবং সেখানে সিভিল সার্জন, ডিসি, এসপি এবং ওখানে যে
যারা আরও গণ্যমান্য ব্যক্তি আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের নিয়ে একটা কমিটি হবে। দরকার হলে সেখানে বিএমডিসি ইউনিটে স্থানীয় যে সমস্ত সংক্ষুব্ধ রুগী থাকে তারা সেখানে আপিল করতে কিন্তু পারে। স্যার এই যে বিএমডিসির কাছে যে মামলা দেওয়ার যে ব্যাপার আর প্রতিকার পাওয়ার যে ব্যাপার, গণমাধ্যমে অনেক প্রতিবেদন হয়, ভুল চিকিৎসা, ভুলভাবে আসলে লেখা হয়, কিন্তু তারপরেও যেগুলো প্রমাণিত হয় বিএমডিসিতে সেগুলোর মানে ফলাফল পেতে আসলে যত বছর দেরি করতে হয় বা সেই ফলাফল যত মৃদু আকারে দেয়া হয় সেটিতে কিন্তু জনগণ আসলে আশ্বস্ত হতে পারে না। এই কারণে তারা মামলাও আসলে করতে আসে না। সেই বিষয়টি স্যার একটু নজরে নিয়ে আসা দরকার কি? আমি বলছি আমি শুধু নজরুলের সাথে একটু সাপ্লিমেন্ট করি যে আপনি যদি সাম্প্রতিক সময়গুলোতে কিছু জিনিস লক্ষ্য করেন যে দেখবেন যে কাউকে 1 বছর কিন্তু চিকিৎসা দেওয়াটাকে বন্ধ করা, এরকম কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে। কিন্তু তার কিন্তু মানে বিগত দিনে আমরা দেখেছি যে এটি হ্যাঁ। খুবই সংখ্যায় কম। হ্যাঁ, সংখ্যায় কম, কিন্তু এটা হওয়া শুরু হয়েছে। আরেকটা জিনিস নজরুল ভাই যেটা বলেছেন, ওটা কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু যে কোনো কিছু করা সম্ভব, কিন্তু জি, এটার জন্য কিন্তু প্রত্যেক জায়গায় যে অফিস করতেই হবে এটা তো এমন জরুরি না। সেই পর্যায়ে আসলে অনলাইনে কেস করাও যাবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, আপনার কাছে জানবো যে এই সুরক্ষা আইনের ব্যাপারে আপনাদেরও আসলে কোনো মতামত আসলে আছে কিনা। একইভাবে আমরা কয়েকদিন থেকে আলোচনা করছি হতাহতদের তালিকা এবং তাদের চিকিৎসা। তো সেক্ষেত্রে ছাত্ররা আসলে অনেক বেশি পেরেশান, কিন্তু তারা যে গতিতে পেরেশান সেই গতিতে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কাছে তারা সহযোগিতা পাচ্ছে না। এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? কারণ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই কিন্তু প্রথম এবং প্রধান এবং রাজনৈতিক দলগুলোকেও যদি আপনি বলেন, তারা সবার আগে শহীদদের মর্যাদা দেবার ব্যাপার এবং তাদেরকে সুচিকিৎসা দেওয়ার ব্যাপারে তারা আন্দোলন বা দাবি চালিয়ে যাচ্ছেন। আপনার মতামত জানতে চাই। এই ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। তো এখানে আমরা প্রথমেই বলেছি একটা কথা, কিন্তু যে স্বাস্থ্য অধিদপ্তর সহ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে যেই সমস্ত কর্তা ব্যক্তিরা আপনার এটা পরিচালনা করেছিলেন বিগত দিনগুলিতে যখন আন্দোলন চলছিল, সেই ব্যক্তিরাই কিন্তু এখনও সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে এখনও বসে আছেন। এবং আপনারা জানেন যে আন্দোলনের সময় যে আমাদের যে ছাত্র জনতা যারা এই সমস্ত হাসপাতালগুলিতে ভর্তি হয়েছিল, তাদেরকে চিকিৎসা বাধাগ্রস্ত করার জন্য কিন্তু আপনার অসংখ্য এই চিকিৎসকগণ এবং তাদের এই হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগণ দায়ী। আপনারা জানেন যে শান্তি মিছিলের নামে শহীদ মিনারে 3 তারিখ 4 তারিখ একটা বিশাল সংখ্যক চিকিৎসক সেইখানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু তাদেরকে কিন্তু স্বস্থানে বহাল রেখেই বর্তমান সরকার চলছে। যার কারণে এই ছাত্র জনতা যারা আহত হয়েছিল অথবা যারা শহীদ হচ্ছেন তাদের চিকিৎসা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং তাদের যে তালিকা প্রণয়ন সেটাও কিন্তু ব্যাহত হয়েছে। আপনারা জানেন যে আপনার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ গিয়েছিল যেন লাশের সংখ্যা কম দেখানো হয়। বেআরেস হিসাবে লাশ দাফন করার জন্য এক ধরনের চাপ ছিল। সেই অবস্থায় সেই লোকগুলি কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বসে আছে, তারাই তালিকা প্রণয়ন করছে এবং তারাই তালিকা প্রণয়নে বাধাগ্রস্ত করছে বলে আমাদের বিশ্বাস। সেই জন্য আমরা বারবার বলি যে আপনার ঘরের মধ্যে সর্ষের মধ্যে ভূত রেখে আপনি ভূত তাড়াতে পারবেন না। সেই জন্য আপনার ব্যবস্থা নিতে হবে। যারা দায়ী ছিল তাদেরকে সরান, যারা পক্ষে ছিল তাদেরকে পদায়ন করেন, তাইলে একটা সঠিক তালিকা হবে, সঠিক চিকিৎসা হবে। ধন্যবাদ। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আমরা অনেক ক্ষেত্রে বাংলাদেশের সব খাতে আসলে দেখি যে দুর্নীতির পরিমাণ যদি পাহাড় সম হয়, তাহলে ওই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে প্রতিষ্ঠান, যেমন আমি যদি ওষুধ খাতের কথা বলি, বাংলাদেশে ওষুধ খাতের যে ইরেগুলারিটিস সারা বছর আমরা আসলে আলোচনা করি, কিন্তু ওষুধ প্রশাসনকে আপনি গিয়ে দেখেন খুবই ছোট্ট একটি প্রতিষ্ঠান, তার জনবল কম, জেলা পর্যায়ে 1-2 মানুষ, বহু কিলোমিটার তার যেতে হয়। শুধুমাত্র ফার্মেসিগুলোকেও আসলে 27% বেশি আসলে একবার ভিজিটও আসলে করতে পারে না। এরকম নানা ধরনের অসঙ্গতি আসলে আছে। আমি শুধু জানতে চাই যে নিয়ন্ত্রণকারী সংস্থা আরও কত শক্তিশালী হওয়া দরকার বা আরও তাদের সক্ষমতা কত বাড়ানো উচিত। একইভাবে সরকারি হাসপাতালেও যদি আমি বলি যে জনবলের যে সংকট, এটি ওই সময়েও আসলে বলা হতো, জনবল না দেওয়ার যে একটা প্রবণতা,
এটি কি আসলে প্রকারান্তরে আমাদের রোগীরা যে দেশের বাইরে চলে যাচ্ছে এটি কি আসলে উৎসাহী করা হয় কিনা? আকরাম ভাই যেটা বলেছেন যে বিদেশে যে রুগীরা পাড়ি দিচ্ছে, এ তো এগুলোকে বাধাগ্রস্ত করা আর কি। দেশের চিকিৎসা যেন ভালো না হয়, রুগীরা যেন সহজেই বিদেশগামী হয়, এই জন্যে একটা চক্র তো আছে যে ভালো চিকিৎসা যেন সমস্যার সৃষ্টি হয় আর বিদেশিরাও যেন দেশে আসে চিকিৎসা করে। তো এই জন্যে আমাদের যেটা আপনি প্রশ্ন করেছেন, এটা তদারকিটা আরও বাড়াতে হবে, স্ট্রং তদারকি দিতে হবে। সেখানে তো আজ বারবার একই কথাই বলা হচ্ছে যে আমাদের দেশপ্রেমিক চিকিৎসক বা প্রশাসক নিয়োগ করলেই এগুলো থেকে উত্তরণ সম্ভব, তাছাড়া উত্তরণ সম্ভব না। স্যারের কাছে জানবো যে আসলে এই যে আমরা প্রথমের থেকেই বলছিলাম যে 2 মাস অতিবাহিত হয়েছে, এরপরে আসলে আর কিভাবে, স্যার যেমন একটু বলছিলেন যে তারা হয়তো আন্দোলনে যাবেন, কিন্তু আন্দোলনে কি আসলে সমস্যা সমাধান হবার মতো বিষয় নাকি আরও কোনো পথ আসলে খোলা আছে? না, এটা তো আসলে ডায়লগ করতে হবে, ডায়লগ বারবার করতে হবে, এই আলোচনাগুলো চালাতে হবে। দরকার হলে আমি তো মনে করি যে প্রধান উপদেষ্টার সাথেও কথা বলতে হবে। আমরা এই জায়গায় কথা বললাম, আরও উপরে যেতে হবে। কারণ স্যার আমি এখানে একটা সম্পূরক প্রশ্ন, যে প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি দেয়া হলো সেটি নিয়ে ড্যাবের আপত্তি ছিল, অনেক দিন পর্যন্ত আন্দোলন হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর আসলে কার্যত চলতে পারেনি, মন্ত্রণালয় থেকে দায়িত্ব পালন করছিলেন আগের যিনি ডিজি ছিলেন, যিনি এখন ছুটিতে আছেন। কিন্তু যেহেতু একজন ডিজিকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের, সেক্ষেত্রে আসলে উনি কতটুকুই বা আসলে কাজ করতে পারছেন? না, এটা তো আসলে আপনি যে ড্যাবের কথা বলছেন সেটা আমি ঠিক জানি না। আমি জানি যে বৈষম্য বিরোধী একটা চিকিৎসকরা এই আন্দোলনটা করেছে। আচ্ছা, এটা সবারই আন্দোলন ছিল। তো সেই আন্দোলনটার প্রেক্ষিতটা ভিন্ন ছিল, যেহেতু উনি আগের সময়ে কাজ করেছিলেন, আগের একজন উত্তরসূরি ছিলেন, সেজন্য বৈষম্য বিরোধী চিকিৎসকদের এই বিষয়টা আপত্তি ছিল। এখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তো জানেন যে এত কর্মপরিসরে একজন মানুষকে যদি আপনি অতিরিক্ত দায়িত্ব দেন এবং তাকে যদি ইভেন ফিনান্সিয়াল মানে আমি বলে আর্থিক ক্ষমতা অর্পণ না করেন, তারপর কী করে কাজ করা সম্ভব? আমি চাইলেও তো সে কাজ করতে পারবে না। লক্ষ লক্ষ জমা কাজগুলো 17-18 বছরের কাজ জমে আছে, এটা তো আপনি একদিনে সমাধান করতে পারবেন না। কিভাবে করবেন? আপনাকে শুধু ওই যে সম্পর্ক একটা উত্তর দিয়ে যে নজরুল ভাই যেটা বলছেন ওষুধের কথা, আমরা জানি যে আমরা দেখেছি পরিসংখ্যানে দেখেছি 1700 টাকা যদি একজন রুগীর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য খরচ হয় বা 2100 টাকা খরচ হয়, তার মধ্যে 700 টাকাই হলো তার ওষুধের পিছনে খরচ হয়। বাংলাদেশ সরকারের ওষুধের বরাদ্দ হলো মাথার পিছু মাত্র 40 টাকা। 40 টাকা। তো এইভাবে একটা প্রচণ্ড ব্যবস্থাপনা নিয়ে তো চলতে পারে না। আমি আরেকটা শব্দ অ্যাড করি, কারণ বেসরকারি খাত নিয়ে আলোচনা হয়নি। কারণ বেসরকারি খাতে কিন্তু 60 থেকে 70% সেবা দেওয়া হয়ে থাকে। সরকার মনে করে যে বেসরকারি খাত হলো একটা খাত, সেটা সরকার না। কিন্তু সরকারের দায়িত্ব হলো স্বাস্থ্যসেবাটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া, সেটা সরকারি মাধ্যমেই হোক আর বেসরকারি মাধ্যমেই হোক। সরকারি হাসপাতালের জন্য বেসরকারি হাসপাতালের লাইসেন্স লাগবে, মনিটরিং লাগবে, সব কিছু লাগবে। সরকারি হাসপাতালের জন্য কোনো কিছু লাগবে না, সেবার মানও দরকার নাই, কোনো কিছু দরকার নাই। কিন্তু স্যার আমি এটাই তো বিশাল বৈষম্য। বেসরকারি খাতে একটি বিষয় বলি, যে বেসরকারি খাতে আমরা বেসরকারি খাতকে দানব বানাতেও সাহায্য করেছি, আবার বেসরকারি খাতকে নানা ধরনের অসঙ্গতির মারপ্যাচে ফেলে 17-18টা কাগজ নিয়ে সেখান থেকে দুর্নীতি করার রাস্তাও আসলে একটা বের করেছি আর কি। মানে এটিরও তো আসলে একটা সুন্দর জায়গায় আসলে আসা উচিত। আমি স্যারের কাছে একটু মতামত নিয়ে আসি। স্যার, আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রায় 70% বেসরকারি খাত এখন আপনার বিয়ার করছে। তো আপনি যদি বেসরকারি খাতকে বাদ দিয়ে জনগণকে স্বাস্থ্যসেবা দিতে চান, এটা অসম্ভব। সরকারের উচিত হবে, যারা পলিসি মেকার, সরকারি এবং বেসরকারি দুইটাকে সমন্বয় করা। এবং বেসরকারি খাতে দুর্নীতির কারণে আজকে বেসরকারি খাতের চিকিৎসা ব্যয় যে আপনার আকাশচুম্বী হয়ে গেছে, সেই জায়গায় নিয়ন্ত্রণ নিয়ে আসা। আপনি জানেন যে একটা ডায়াগনস্টিক টেস্ট করতে যদি 500 টাকা লাগে, সেটার একটা পার্সেন্টেজ যে দুর্নীতিগ্রস্ত চিকিৎসক অথবা দালাল সে পেয়ে যায়। তার মানে এই আপনার যে টেস্টের খরচ কিন্তু অনেক কম, 200 টাকা, সে জায়গায় নিচ্ছে সে 500 টাকা। আমরা যদি এই জায়গায় আমরা একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আনতে পারি, তাহলে কিন্তু রুগী সরাসরি এই বেনিফিটটা পাবে। এবং এটা কিন্তু অত্যন্ত সহজ, যদি সরকার চায়, সরকার যদি সদিচ্ছা থাকে, তারা যদি এই সমস্ত ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে বসে, চিকিৎসক সংগঠনগুলির সাথে বসে, যে আমরা সবাই মিলে
আমরা উইল গিভ দিস সার্ভিস টু দ্য পিপল, লেট আস গেট ইউনাইটেড। আমরা কাউকে পার্সেন্টেজ দিব না, আমরা কাউকে ঘুষ দিব না, এটা কিন্তু সম্ভব, শুধু সদিচ্ছার অভাবটা। আমরা যারা সুবিধাভোগী তাদের মধ্যে, অথবা যারা পলিসি মেকার, তারা আপনার এই সদিচ্ছাটা নাই বলে আজকে বাংলাদেশ কিন্তু বারবার আমরা পিছিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আমি একেবারে 1 মিনিট করে জানতে চাইবো, স্যারের কাছে জানতে চাই যে আসলে এনডিএফ এর পক্ষ থেকে এই মুহূর্তে এসে আর কি করণীয় আছে? এই মুহূর্তে যেটা আমি কালকে বলছি, যে আমাদের যে বৈষম্য বিরোধী যে গ্রুপটা আছি, এটা উপদেষ্টার সঙ্গে একটা গোল টেবিল বৈঠক খুব দ্রুত আহ্বান করা দরকার, যাতে আমাদের সমস্যাগুলো আমরা নিয়ে আসতে পারি। আর একটা কথা আমরা বলছি, আমাদের মাঝে মাঝেই চিকিৎসকরা রুগীদের দ্বারা বা রুগীদের অ্যাটেন্ডের দ্বারা লাঞ্ছিত হচ্ছে। এই জন্য আমরা বলে আসতেছি এখন যে স্বাস্থ্য পুলিশ দেওয়া যায় কি না। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে আমাদের ডাক্তার খুব আনপ্রোটেক্টেড থাকে, বেসরকারিতে কিছু কিছু নিরাপত্তা বাহিনী আছে, কিন্তু সরকারিতে একেবারেই নেই। এই জন্য আমাদের যারা সরকারিতে চাকরি করেন, বিশেষ করে ইমার্জেন্সিতে, তারা খুব এখন নিরাপদে নেই। স্যার, একইভাবে আমি রোগীদের পক্ষ থেকে জানতে চাই যে রোগীদের যে নানা ধরনের অভিযোগ বা অনেক সময় অপচিকিৎসা আসলে হচ্ছে, কারণ আপনি জানেন যে চিকিৎসক তৈরি করার পথ যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু রোগীদের হয়রানির ঘটনাও কিন্তু বেশি ঘটে। সেই সুরক্ষার জায়গাতে আসলে আপনাদের পরামর্শ কি থাকবে বা কি করা উচিত? জি, আপনি যে জায়গাটা বলতে চাচ্ছেন যে কিছু মেডিকেল নেগলিজেন্সি হচ্ছে কিনা। জি, মেডিকেল নেগলিজেন্সি ডাক্তাররা কিন্তু ইচ্ছাই করে না। না, ইচ্ছা অনিচ্ছার ইস্যু না, মানে এটার ব্যাপারে আসলে কি হবে, মানে কি হতে পারে। অনেক সময় তো বাণিজ্যের কারণে মানুষ একটি সার্জারি করার দরকার নেই, সেই সার্জারিটা করছে, এরকম অসংখ্য ঘটনা আছে। সেগুলোর প্রতিকার কিভাবে হতে পারে? এগুলোর প্রতিকার তো আমরা বলছি, যদি আনএথিক্যাল প্র্যাকটিস কেউ করে থাকে, যদি 2-4 জন ডাক্তারে যারা অনৈতিকতা করে আনএথিক্যাল প্র্যাকটিস করে, সেগুলো তো আমরা কখনোই সাপোর্ট করি না। বিএমডিসি রুলের মাধ্যমে সেগুলো আছে যে সবাইকে ইথিক্যাল প্র্যাকটিস, যদি এই ধরনের ডাক্তার থেকে থাকে, সে আমাদের বিএমডিসি রুলের মাধ্যমে যে পানিশমেন্ট হওয়া দরকার। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে যে রোগীরাও যদি তাদের অভিযোগ করে শান্তি পেত বা অভিযোগ করে যদি তার উপযুক্ত বিচারটা সে পেত, সেটা যে পর্যায়েরই হোক, তাহলে রাস্তাঘাটে ধরে পেটানোর যে ব্যাপার বা বাস নিয়ে গিয়ে আসে সেবা দেন, এই যে কালচারটা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটাও হয়তো কমতো আমার মনে হয়। স্যারের কাছে শেষ প্রশ্ন, যে আসলে আমরা সংস্কারের আলোচনা করতে গিয়ে দেখছি যে সংস্কার করতে গিয়ে আসলে আমাদের বাধাই অনেক বেশি। আসলে এই বাধা থেকে আসলে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? না, এখনো সহজ পথ। এই আমরা জানি যে একটা কমিশন আমরা করে ফেলতে পারি, দুর্নীতির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে, এখনই ব্যবস্থা নিতে হবে, কোনো উপায় নেই। কারণ আপনি নাহলে কি সংস্কার করবেন? কী কারণে এত দুর্নীতি হলো? প্রকিউরমেন্টে তো দুর্নীতি হয়েছে। একটা বেসরকারি প্রতিষ্ঠান যে মেশিন কিনে 18 কোটি টাকায়, সরকার সেই মেশিন কিনে 28 কোটি টাকায়, কেন? মানে এগুলো তো রেগুলারই ঘটছে। তো এই জিনিসগুলো তো চলতে পারে না, আমরা তো অ্যালাউ করতে পারি না। এইটা একটা। আরেকটা হলো জরুরিভাবে, আমি কেন বলছি যে বারবার স্টেক হোল্ডার, কারণ বৈষম্য শিকার যারা, বঞ্চিত যারা, তাদেরকে নিয়েই তো সরকার কথা বলবে, তাদেরকে নিয়েই তো স্বাস্থ্য মন্ত্রণালয় আলোচনা করবে কিভাবে কি করতে হবে। তা আমি মনে করি এই যারা এখানে আজকে উপস্থিত যে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, তাদেরকে সহ অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে সরকারের অবিলম্বে পলিসি মেকিং বিষয়গুলোতে তাদের সংশ্লিষ্ট নিয়ে, একটা হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কমিটিগুলো আছে ওটা বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা এবং একটা কমিশন করে দেওয়া, তাহলে যদি আমরা দ্রুত কাজ করতে পারি। স্যার, আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই আসলে সংস্কার চাই। এই সংস্কারের দাবি বা সুপারিশ যার পক্ষ থেকে হোক না কেন, সেটি ড্যাব হতে পারে, এনডিএফ হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতে পারে, বা জনসাধারণ সেই একই রকম সংস্কার আসলে চাই। সেই সংস্কার না হওয়া পর্যন্ত স্বাস্থ্য খাতের যে অচল অবস্থা বা মানুষের সেবা নিতে গিয়ে যে পদে পদে হয়রানি হওয়া, সেটি কোনোদিনই কমবে না। আমরা চাই যে অদূর ভবিষ্যতে খুব দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কারগুলো হোক এবং বাংলাদেশের মানুষ নির্ভয়ে নিরাপদে তার যে স্বাস্থ্য খাতের কাছ থেকে তার যে প্রাপ্য সেটি বুঝে পাক। এ ছিল আজকের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।